চাকুরিতে স্থায়ীকরণের জন্য ক্যাডারে বুনিয়াদী প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ইত্যাদি প্রমার্জনা দেওয়া না হয় এবং উক্ত প্রমার্জনার পরে পুনরায় তাদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় সিনিয়র স্কেল পরীক্ষা বা পদোন্নতি পরীক্ষা হতে প্রমার্জনা দেওয়া না হয়, তাহলে ইতিপূর্বে প্রদেয় সকল পদোন্নতি প্রশ্নের সম্মুখীন হবে। 2023 সালে প্রথম দুইবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অসম্মতি জানিয়ে প্রতিউত্তর দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে তৃতীয়বারের অনুরোধে তারা বিসিএস নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবটি সচিব কমিটিতে প্রেরণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে প্রস্তুতকৃত উক্ত সংশোধনী প্রস্তাবে এনক্যাডার হওয়া কর্মকর্তাদের পক্ষে প্রথমত বাধ্যতামূলক বিভাগীয় পরীক্ষা, দ্বিতীয়ত বুনিয়াদী প্রশিক্ষণ, তৃতীয়ত ক্যাডারে বাধ্যতামূলক 2 বছর শিক্ষানবিশকাল হতে প্রমার্জনা, চতুর্থত ক্যাডারের 2 বছরের সন্তোষজনক চাকরিকাল এবং প্রমার্জনার পরে পুনরায় তাদের পদোন্নতিতে সিনিয়র স্কেল ক্ষেত্র হতে প্রমার্জনার অনুরোধ জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বরাবর পত্র প্রেরিত হয়। আমরা বাকরুদ্ধ। আমরা জানতাম চাকরিতে অনিয়মকারীদের শাস্তি দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উক্ত কর্মকর্তা নিজেই দোষ স্বীকার করে উল্টো অতীতের অনিয়মের প্রমার্জনা চাচ্ছেন। এ কেমন আবদার? যে কোনো ধরনের সরকারি চাকরিজীবীদের জন্য এভাবে এতগুলো প্রমার্জনা ফাইল সৃষ্টি হওয়া নজিরবিহীন এবং এ ধরনের ন্যাক্কারজনক অনিয়মের ঘটনা বাংলাদেশের প্রশাসনের জগতের ইতিহাসে এই প্রথম। উল্লেখ থাকে যে উক্ত কর্মকর্তাগণের সকলেই বিসিএস এ ফেল করেছিলেন, অর্থাৎ অ্যাডক ভিত্তিতে নিয়োগের পূর্বের এবং পরের সকল বিসিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। একদল চাকরিজীবী যারা তাদেরই নিয়োগ বিধির শর্তে পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করেই তাদেরকে স্থায়ী করা হয়েছিল, যারা তাদের সমগ্র চাকরি জীবনের কখনো কোনো পরীক্ষা দেননি বা কোনো প্রশিক্ষণ নেননি, যারা বিসিএস এ অকৃতকার্য হয়েও এনক্যাডার্ড হয়েছেন এবং এনক্যাডারমেন্টের পরে পুনরায় বিসিএস পরীক্ষার 5টি শর্ত হতে প্রমার্জনা কেন পাবেন, বিসিএস পাশকৃতদের চেয়ে উপরে কেন স্থান পাবেন, তা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিপূর্বেও আমরা সংবাদ সম্মেলন করে গত 9 জুলাই 2024 তারিখে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলাম আমাদের সাথে হওয়া সকল অন্যায়ের কথা। কিন্তু আজ আপনাদের মাধ্যমে দেশবাসীকে পুনরায় বিশেষভাবে জানাতে চাই, গত 3/9/2024 অর্থাৎ আজ থেকে 4 দিন আগে 3রা সেপ্টেম্বর তারিখে প্রকাশিত পিএসসি কর্তৃক খসড়া বিজ্ঞাপনে পরিলক্ষিত হয় যে বিসিএস রিক্রুটমেন্ট রুল 1981 এর রুল 8 এর সাব রুল 1 এর ক্লজ কে এবং ক্লজ এল সংশোধন করার সিদ্ধান্ত দিয়েছে। এ দুটো আগে ছিল না, এ দুটো সংশোধন করার সিদ্ধান্ত তারা সুপারিশ করেছে। কি কারণে তারা নতুন করে ক্লজ সংযুক্ত করে সরকারি চাকুরির বিধি নতুন করে তৈরি করে তাদেরকে আরো অবৈধ সুবিধা দিতে চাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। এসব কারণে 35,000 ক্যাডার কর্মকর্তা সংক্ষুব্ধ। আমরা গত সরকারের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদ সহ এই সরকারের মাননীয় উপদেষ্টা সহ সরকারি কর্ম কমিশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সকল অনিয়ম লিপিবদ্ধ করে জমা দিয়েছি, যার প্রাপ্তি স্বীকার পত্র আমাদের কাছে রয়েছে। সকল প্রমাণ থাকার পরেও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি উক্ত প্রমার্জনার ফাইলে নীতিগত অনুমোদন দিয়েছেন। উক্ত ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসিতে পুনরায় 3রা সেপ্টেম্বর তারিখে কমিশনের সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে এবং এখানে গেজেট হওয়ার অপেক্ষারত। সরকারি চাকুরি বিধি লঙ্ঘনের আরো একটি ইতিহাস সৃষ্টির পথে। এগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের সাথে চরমতম অন্যায়। আমরা অন্যান্য সকল ক্যাডারকে আমাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানাচ্ছি। বিসিএস ক্যাডারকে অ্যাডকৃত বা নব্য এনক্যাডারমেন্টকৃত কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন বা বিধিতে সমর্থন করে না। এটা শতভাগ অবৈধ। এই অন্যায় ও জুলুম আমরা মানি না, মানব না। আমাদের দাবি
সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে। এটা পয়লা দাবি এক। দ্বিতীয় দাবি, সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে। 3, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। 4, চলমান প্রমার্জনার সকল প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিল ঘোষণা করতে হবে। 5, এ সকল অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আজ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আশা করছি অতীতের মতো সবসময় আমাদের সাথে হওয়া সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপনাদেরকে আমরা পাশে পাব। পাশাপাশি সারা দেশে হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের জন্য বিভিন্ন ইউনিট গঠন হচ্ছে। সেই ইউনিটে অন্তর্ভুক্ত হয়ে আমাদের দাবি জোরালো করার জন্য আপনাদের মাধ্যমে সারা দেশের সকল হেলথ ক্যাডারকে আমরা আহ্বান জানাচ্ছি। মেধাভিত্তিক চাকরি পাওয়ার জন্য শুরু হওয়া যে আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ, সেখানে কোনো অন্যায্যতা ও অনিয়ম স্থান পেতে পারে না। দীর্ঘক্ষণ আমার এই পাঠ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনার জন্য আমি ডাক্তার তৌফিককে অনুরোধ করব। আপনাদেরকে সবাইকে আরেকবার ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি, একটু জানতে চাচ্ছি 2346 জন যে পিএসসি এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দুর্নীতির মাধ্যমে যে তাদেরকে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এই দুর্নীতিগুলো একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন যে কিভাবে দুর্নীতিগুলো হয়েছে বিগত দিনে। এটা অনেক একটু সময় নিয়ে ধৈর্য ধরে শুনতে হবে। আপনারা জানেন যে বিগত সরকার যখন প্রথম টার্মে ক্ষমতায় আসে 2010 সালে একটি চাকরিবিদ 2010 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস রিক্রুটমেন্ট রুলস 1981-কে বাইপাস করে তারা একটি নতুন নিয়োগ প্রজ্ঞাপন নিয়ে আসে, যেটাকে বলা হয় অ্যাডহক ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ বিধিমালা 2010। তো এই বিধিমালার আওতায় বিসিএসকে বাইপাস করে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় 4,500 জন চুক্তিভিত্তিতে চিকিৎসক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের শুরু থেকেই, যেটা বিসিএসকে বাইপাস করে শুরু করা হয়েছিল, এই শুরু থেকে যে দুর্বৃত্তায়নটা শুরু হয়, এই দুর্বৃত্তায়নেরই কিন্তু বর্তমান ফসল আজকে পর্যন্ত চলে আসছে। এর মাঝের যে ঘটনাগুলো ঘটে, এবার একটু সংক্ষেপে সেগুলো বলি। আপনারা জানেন যে ভিন্ন ভিন্ন নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্তদের তাদের স্বলাইনে প্রমোশন বা পদোন্নতির সুযোগ থাকে। কোনোভাবে অন্য কোনো নিয়োগ বিধির আওতায় বা বিসিএস এ নিয়োগ না পেয়ে বিসিএস এর পদে আসার কোনো সুযোগ নাই। এই ঘটনাটাই ঘটেছে। এই ঘটনাটার সূত্রপাত শুরু হয় হচ্ছে 2016-17 সাল থেকে। 2016-17 সালে সর্বপ্রথম যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়, ডাক্তারদের নিয়োগ দেওয়া হয়, তাদেরকে তাদের সার্ভিসে স্থায়ী করা হয়। আমরা হতবাক হয়ে লক্ষ্য করি যে তাদের যেটা 2010 সালের নিয়োগ বিধি ছিল, সেই 2010 সালের নিয়োগ বিধিতে পরিষ্কারভাবে বলা ছিল যে তাদের সার্ভিসে চাকরি স্থায়ী করতে গেলে দুইটা শর্ত লাগবে। একটা হলো চাকরির নির্দিষ্ট পরীক্ষা, চাকরির জন্য প্রশিক্ষণ। তারা কোনোটাই নেয়নি। আমাদের প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে তাহলে তাদের সার্ভিসে স্থায়ী হতে পারে। সর্বপ্রথম এখান থেকে অনিয়ম শুরু হলো। চাকরিতে স্থায়ী করার পরে তাদেরকে এনক্যাডারমেন্ট করা হয়। যে এনক্যাডারমেন্টটা করা হয় 2022 সালে। আমি আবারও বলছি, 2016 সালে স্থায়ী, 16-17 সালে স্থায়ী, তারপরে 2022 সালে ক্যাডারভুক্তকরণ করা হয়। আমাদের প্রশ্ন হচ্ছে 2022 সালে এনক্যাডারমেন্ট হলে 2022 সালের আগে কিভাবে ক্যাডার পদোন্নতি পেতে পারে, যার কোনো ধরনের কোনো সুযোগ নাই। 2016 সালে যখন চাকরি স্থায়ীকরণ করা হয়, তারপরে তাদেরকে আমাদের ক্যাডারে অর্থাৎ 81 সালের নিয়োগ বিধিমালায় গিয়ে তাদেরকে ক্যাডারের উচ্চতর পদগুলো, যেমন 6ষ্ঠ গ্রেডের পদ, 5ম গ্রেডের পদ, এমনকি 4র্থ গ্রেডের পদ, অর্থাৎ জেলার একজন ডিসি, জেলা প্রশাসক, তার চেয়ে উপরের র্যাঙ্কে পদোন্নতি দিয়ে রাখা হয়েছে ক্যাডার পোস্টে, যে কিনা অদ্যাবধি নন ক্যাডার, যার কোনো ধরনের কোনো সুযোগ নিয়োগ বিধি অনুযায়ী নাই। আমরা এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে 2020 সাল থেকে আমাদের প্রথাগত আন্দোলন, আমাদের বিধিগত আন্দোলন চালিয়ে আসছিলাম। 2020 সালে আমরা সর্বপ্রথম আমাদের স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ লিপি হিসেবে আমরা মন্ত্রী পরিষদ বিভাগে পত্র দিই। সেই পত্রকে বিন্দু মাত্র কাউন্ট করা হয় না। 2022 সালে পরবর্তীতে আমরা রিটে যাই, আমাদের রিট নাম্বার 10,736, সেই রিটে যাই। রিটেরও আমাদের অদ্যাবধি রায় দেওয়া হয়নি। এরপরে আমরা প্রথাগতভাবে যখন কোনোভাবেই পাচ্ছিলাম না,
আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে অর্থাৎ এপ্রিল মের দিকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে একটি বিক্ষোভ কর্মসূচিও করি। বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতেও আমরা কোনো ফলাফল পাইনি। এরপরে আমরা বিগত 9 জুলাই অর্থাৎ বর্তমান 5ই আগস্টের সরকার পতনের আগে আমরা 9 জুলাইতে প্রেস ক্লাবে আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমাদের সাথে হওয়া অন্যায়ের কথাগুলোও জানাই, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমরা হতবাক হয়ে লক্ষ্য করি এই যে যারা কিনা এই অবৈধ সুবিধা নিয়ে অর্থাৎ মূলধারার নিয়োগ বিধিকে বাইপাস করে তারা সেপারেট নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিটা স্টেপে অনিয়ম করে 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 আগাচ্ছিল, তাদের পক্ষেই বর্তমান সরকারের সময়ে পিএসসির মাধ্যমে একটি অবৈধ একটি প্রজ্ঞাপন জারি, মানে প্রজ্ঞাপন বলতে একটা সুপারিশ পাঠানো হয়, যে সুপারিশ পত্রে পিএসসি জানায় যে তাদেরকে এই শর্তাবলী থেকে প্রমার্জনা দেওয়া যাবে। এতে আমরা ভয়াবহ ক্ষুব্ধ হয়েছি, কারণ আমরা বিগত সরকারের সময় পিএসসির প্রত্যেকটি স্টেপে গিয়ে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। পিএসসি চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন স্যার, তার সাথে আমরা কথা বলেছি, প্রায় 3 জন মেম্বারের সাথে আমরা আমাদের কথা বলেছি, ডাইরেক্টর ক্যাডার জনাব নিয়ামতুল্লাহ, তার সাথে আমরা কথা বলেছি। তারও আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিগত সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী জনাব সামন্তলাল সেন, তার সাথে আমরা আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব রোকেয়া ছিলেন, তাকে আমরা কনসার্নের বিষয়ে জানিয়েছিলাম। সাবেক সেক্রেটারি জনাব জাহাঙ্গীর, তাকে আমরা আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছিলাম। আমরা জনপ্রশাসনে বিধি 5 শাখার উপসচিব জনাব সোনিয়া হাসান, তাকে আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি। আমরা মন্ত্রিপরিষদ বিভাগে জয়েন্ট সেক্রেটারি যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাকে আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি। সব জায়গাতে আমরা বিচার পাওয়ার জন্য আমরা শুধুমাত্র একটা ফাইল, 350 পেজের একটা ফাইল, যেটাতে অনিয়মে ঠাসা একটা ফাইল, সেই ফাইলের আমরা তদন্ত চেয়েছি। আমরা হতবাক হয়ে লক্ষ্য করছি আমরা সেই তদন্তটাই করাতে পারছি না। আজ পর্যন্ত কোনো ধরনের তদন্ত কমিটি যেটা গঠন হওয়ার কথা, সেই তদন্ত কমিটি পর্যন্ত গঠন হয়নি। আমরা ভয়াবহ ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ হওয়ার মাঝে কিভাবে বর্তমান সরকার, যাকে আমরা বৈষম্য বিরোধী সরকার বলছি, সেই সরকারের আমলে পিএসসির গুটি কয়েক কর্মকর্তা যে যোগসাজশ করে এই ধরনের সুপারিশপত্র পুনরায় প্রেরণ করলো, যেটাকে তারা 2 তারিখে বললো যে তারা দিবে না, 3 তারিখে কিভাবে তারা দিয়ে দিতে পারলো চুক্তিভিত্তিকদের পক্ষে। আমরা মনে করছি যে এখানে প্রচুর ষড়যন্ত্র লুকায়িত আছে এবং পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা চাচ্ছেই যাতে তারা 2000 জনকে অবৈধ সুবিধা দেওয়ার ফলে 35,000 ক্যাডার কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে পড়ে। আমরা বলতে চাই যে আমরা বিধিগত প্রক্রিয়ায় যেভাবে এগিয়েছিলাম, আমরা এখনো সেই বিধিগত প্রক্রিয়ায় এগোতে চাই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাডভাইজার মহোদয়, তার সাথেও আমরা 4 বার সাক্ষাৎ করেছি একই বিষয়ে। আমরা বর্তমান সেক্রেটারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নবনিয়োগপ্রাপ্ত, তার সাথেও আমরা সাক্ষাৎ করেছি। আমরা চাই যে সরকার আমাদের প্রতি বিগত বছরগুলোতে হওয়া যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার, শুধুমাত্র এই বিষয়গুলোতে না, আমাদের অনেকের সাথে পদোন্নতি যোগদান করতে না দেওয়া, বিভিন্ন ধরনের যে অন্যায়গুলো করা হয়েছে, বর্তমান বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, দয়া করে 2000 চুক্তিভিত্তিক, বিগত সরকারের চুক্তিভিত্তিক 2000 কর্মকর্তাকে অবৈধ সুবিধা দিতে গিয়ে 35,000 ক্যাডার কর্মকর্তাকে ক্ষুব্ধ করে তুলবেন না। তারা ক্ষুব্ধ হয়ে যাবে। দয়া করে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বর্তমানে যে গেজেট জারির প্রক্রিয়া চলমান আছে, সেই গেজেট হওয়াটাকে আপনারা থামান, না হলে তাদের ক্ষোভের দায়ভার যে কোনোভাবে হয়তো চলে আসতে পারে। ধন্যবাদ সকলকে। একটি বিষয় আমি বলেন। বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এখন যে বর্তমান সরকারের কাছে আপনারা যে দাবিগুলো তুলছেন নতুন করে, এই দাবিগুলো এর আগেও আপনারা এনেছেন 2020 সাল থেকে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের কি দলীয়করণ মুক্ত না প্রতিষ্ঠান থেকে কি আপনাদের এই দাবি, এই ধরনের আরো 101টা সম্মেলন করলেও কোনো লাভ হবে না? আপনারা তাহলে আগে দলীয়করণ মুক্ত করার চেষ্টা করুন, তারপর আপনার দাবি নিয়ে আসুন। আমি এই উদ্দেশ্যে জানাতে চাই যে আমাদের অ্যাসোসিয়েশনের নাম বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। আমরা সরকারের বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থা বা সংগঠন। আমরা সরকারের বিধিবিধানের মধ্যে থেকেই সব আন্দোলন পরিচালনা করি এবং আমাদের আচরণ বিধিমালা 1979, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-তে যে সমস্ত বিধিনিষেধ আমাদেরকে করা হয়েছে, আমরা হুবহু তার মধ্যে থেকে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনকে সরকার নলেজে নিবে, অ্যাকনলেজ করবে এবং আমাদের দিকে হওয়া অন্যায়ের বিপক্ষে তারা দাঁড়াবে এবং কোনোভাবে চুক্তিভিত্তিকদের পক্ষে কোনো ধরনের গেজেট জারি করবে না। ধন্যবাদ। আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, এখানে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না, আমরা সম্পূর্ণ দলীয়করণ মুক্ত। স্যার স্যার আপনি একটু এখানে
আমি ওনাকে এখানে যাবো। তা আপনি একটু পরিচয় দিয়েছেন। আপনার অনেক ধন্যবাদ। আমার নাম মনির হোসেন। আমি বিসিএস তথ্য ক্যাডারের একজন কর্মকর্তা। 25 ক্যাডারের যে আমাদের যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, সেই পরিষদের তথ্য ক্যাডারের আমি একজন সমন্বয়ক। আমাদের আরও দুজন প্রতিনিধি এখানে আছেন তথ্য ক্যাডারের, আমাদের দেওয়ান ফারুক স্যার এবং আমাদের সাইদ স্যার। আমি প্রথমেই আমাদের যে দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যায় যে ব্যাপকভাবে প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে সমমর্মিতা প্রকাশ করতেছি। পাশাপাশি ওই দুর্গত অঞ্চলে আমার ডাক্তার ভাইদের যে কন্ট্রিবিউশন, সেটাকে আমি অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি। এবং সেখানে পোস্ট যে ফ্লাড, সেখানে ডাক্তারদের ভূমিকা মুখ্য। আপনারা জানেন তারা সেখানে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমি ওই ভাইয়ের প্রশ্নের কথাটা বলি যে 100 সম্মেলন করলেও হয়তো এই বিষয়টি বাস্তবায়ন হবে না, এই কথাটি সাথে আমি একমত নই। এখানে আমি সাপ্লিমেন্ট করতে আসলাম। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি বাংলাদেশ নয় সারা বিশ্বের বর্তমান জীবন্ত কিংবদন্তি, যিনি অত্যন্ত দেশপ্রেম এবং তার যে আন্তরিকতা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন, তিনি তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন যে আপনারা যারা বৈষম্যের শিকার, আপনারা যারা ক্ষতিগ্রস্ত, আপনারা আমাদেরকে ঘেরাও করেন না, আমাদেরকে কাজ করতে দেন। পরিষ্কার করে বলেছেন উনি, কিছুটা উনি একেবারে সরলভাবে বলেছেন যে আমাদেরকে ঘেরাও করবেন না, আমাদেরকে কাজ করতে দেন, এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে সেগুলি লিখিতভাবে আমাদেরকে জানান। ওনার ভাষণ আমি কোট করলাম। এবং সেই কারণেই আমি মনে করি যে আজকে আমাদের স্বাস্থ্য ক্যাডারের বন্ধুরা যারা আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদকে যে লিখিতভাবে বিষয়টিকে যার বিষয়গুলি জানিয়েছে, সেইগুলি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা সম্পূর্ণভাবে মান্য করার একটি দৃষ্টান্ত। সুতরাং যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আপনারা আমাদেরকে লিখিতভাবে জানান, আমি আপনাদের দাবি দেওয়া এবং আপনাদের বিষয়গুলি অবশ্যই সহানুভূতিভাবে দেখব, এবং আপনাদের বিষয়গুলি যত একদিনে সমাধান হবে না, ইনস্ট্যান্টলি হবে না, আমাদের কাজ করতে দেন। আমরা পালাক্রমে এই 16 বছরের জঞ্জাল আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করব। আমি এটুকু সংযোজন করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের যে 25 ক্যাডারের যে মুভমেন্ট, আপনারা জানেন যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে আমরা 25 ক্যাডারের একটি গ্রুপ করেছি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এখানে আমরা স্বাস্থ্য ক্যাডারের যে বন্ধুরা, তাদের যে আজকের যে বক্তব্য, তাদের যে আজকের যে চাওয়া, এই চাওয়ার সাথে আমরা 25 ক্যাডার সংহতি প্রকাশ করতেছি। ধন্যবাদ।